আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে। না না, চমকে যাবেন না, আমি আপনাদের কবি নই, আমি রবি ঠাকুর নই। রবি ঠাকুর হওয়া বোধহয় সম্ভবও নয়। 1000 বছরে রবি ঠাকুর বোধহয় একজনই জন্মায়। তবে তার মতো যদি কাউকে দেখতে হয় সেটাও তো সৌভাগ্যের ব্যাপার, তাই না? ছোটোবেলা থেকেই আমাকে অনেকে বলতো আমি নাকি রবি ঠাকুরের মতো দেখতে। ছোটোবেলার রবীন্দ্রনাথের যে ছবিগুলো আছে, কিংবা 20 বছর বয়সে আমাকে একটা সিনেমার জন্য অফার করা হয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভায় রবীন্দ্রনাথের ভূমিকা অভিনয় করার জন্য। তখন আমি অবাক হয়ে যাই, এতটা চিন্তার গভীরতা তো ছিল না। তো এখন ভাবি হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে কিছুটা মিল আমার আছে, আর আমার পেশাটাও এক। যাই হোক, আমার কথা বলার জন্য আমি ভিডিও করছি না। আজকে রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী সব জায়গায় পালিত হবে, পাড়ায়, অলিতে গলিতে, ঘরে বাইরে, মঞ্চে, টিভিতে, রেডিওতে, রাজ্যে, দেশে, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশে এবং পৃথিবী ছাড়িয়ে যদি কোথাও অন্য কোনো জগৎ থাকে সেখানেও বোধহয় রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী আজ পালিত হচ্ছে। ছোটোবেলা থেকে দেখে আসছি এই রবীন্দ্র জন্মজয়ন্তীতে, অর্থাৎ 25শে বৈশাখে স্কুলে হোক কিংবা পাড়ায় হোক কিংবা কোনো ফাংশানেই হোক, সেখানে এই কিছু শিল্পী কীরকম একটা অদ্ভুত ন্যাকা ন্যাকা গলায় কীরকম যেন মেলি সুরে কিছু গান করতেন, এবং অনেকেই বিরক্ত হতেন, আবার অনেকে হাততালি দিতেন। ব্যাপারটাকে বুঝতাম না তখনকার দিনে। পরবর্তীকালে বুঝেছি যে ওই রবীন্দ্র জন্মজয়ন্তীতে কিছু লোকের হঠাৎ রবীন্দ্র প্রীতি জেগে ওঠে এবং রবীন্দ্রনাথের গানকে নিজের গান বলে ভেবে নিয়ে কীরকম যেন অদ্ভুত রকমভাবে সঙ্গীত পরিবেশন করেন, কিংবা পাণ্ডিত্য ফলান, কিংবা ওই ধরুন নিজেকে রবীন্দ্র গবেষক বলেন, এবং অদ্ভুতভাবে রবীন্দ্র নাথ নিয়ে একটা আতলামির পর্যায়ে চলে যায় সমস্ত ব্যাপারটি। এই ব্যাপারটি ঠিক কীরকম যেন মানে মনে হতো তখনকার, কিন্তু তখন তো আর বুঝতাম না কিছু। এখন বুঝতে পারি আসলে এই একদিনের রবীন্দ্র প্রীতি, রবীন্দ্র প্রেম কতটা দেখনদারি এবং কতটা আন্তরিক বা শ্রদ্ধার, এটা আমরা বুঝতে শিখেছি, অনেকেই বুঝতে শিখেছেন আশা করি। সেই জন্য এই রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে ওই তথাকথিত রবীন্দ্র জন্মজয়ন্তী পালনটাকে কীরকম যেন অদ্ভুত বলে মনে হয় এখন। অনেক স্থানে অবশ্য রবীন্দ্রনাথের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়। রবীন্দ্রনাথের চিন্তাধারা, তার মানসিকতা, তার স্বাদেশিকতা, তার গান নিয়ে কিংবা তার সাহিত্য নিয়ে কিংবা তার প্রবন্ধ নিয়ে কিংবা তার চিঠিপত্র নিয়ে ইত্যাদি অনেকভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। সেটা খুবই আকর্ষণীয় এবং আনন্দদায়ক হয়, এবং ছোট বড় সকলের মধ্যে সেই রবীন্দ্র জয়ন্তীগুলি অত্যন্ত প্রভাবও বিস্তার করে, এটাও আমি দেখেছি। যাই হোক, আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য একটু অন্যরকম। রবীন্দ্র জীবনের, রবীন্দ্র সমস্ত কর্মকাণ্ডের উপরে কিছু অজানা, অচেনা, অদ্ভুত রকমের তথ্য আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কেননা রবীন্দ্রনাথের জন্মলগ্নে কিংবা উনি যখন রবীন্দ্রনাথ হয়ে উঠলেন কবি, সেই সময় থেকে এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের প্রতি
অজস্র অসংখ্য সমালোচনা, আলোচনা, নিন্দা, স্তুতি, যাবতীয় রকমের কাটাছেঁড়া হয়েছে। আমরা যারা তল্পি বাহক, সাহিত্যের তল্পি বাহক, তারা ওই কাজের সূত্রে পড়াশোনার সময় কিছু অদ্ভুত তথ্য জেনে যাই, যেগুলি অনেকেই হয়তো জানেন কিন্তু সকলে জানেন না। এটুকু সকলকে জানানোর জন্য এই প্ল্যাটফর্মটা, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বেছে নেওয়াটা খুবই সফলতা দেবে মনে হয়। সেই জন্য এই আজকের এই ভিডিওর মাধ্যমে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। যেমন রবীন্দ্রনাথের গান তো সকলেই সব থেকে বেশি শোনে। রবীন্দ্র যাবতীয় তার যে কাজ, তার যে ভাণ্ডার, রবীন্দ্র ভাণ্ডার, সেই ভাণ্ডারের মধ্যে সাহিত্য তো আছেই। সব থেকে বেশি মনে হয় আমার প্রচলিত রবীন্দ্রনাথের গান। আপামর জনসাধারণ সকলেই অনেকেই রবীন্দ্রনাথের গান শুনতে খুবই পছন্দ করেন। সেই গান সম্পর্কে একটু সামান্য তথ্য আমার এই ভিডিওর প্রথম পর্বে আপনাদের কাছে আমি বলছি। যদি ভালো লাগে আমাকে জানাবেন। আমি কিন্তু কোনো টাকা পয়সা কিংবা এইসবের জন্য এগুলো করছি না যে আমার ভিউয়ার্স বাড়িয়ে আমি কিছু আয় করব। আমি শুধু ওই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার যে ইচ্ছাটা, সেটুকু দমন করতে পারলাম না। সেই জন্য আমার আজকের বিষয় হলো রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ। আমি বলছি, দীনেন্দ্রনাথ ঠাকুরের নাম আপনারা অনেকেই শুনেছেন। এবার বলি যে সকল গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ যাকে দিনু বলতেন, তার কথা একটু বলবো আপনাদের সামনে। 1930-এর দশকে অনেক পত্রিকা কেন্দ্রিক কিছু আড্ডা ছিল, যেরকম কল্লোল, শনিবারের চিঠি, ভারতীতে নিয়মিত আড্ডা হতো। সেই সময় সাহিত্যিক, সঙ্গীত রচয়িতা, গায়ক, সুরকারেরা ভারতীর আড্ডায় আসতেন কিংবা কল্লোলের আড্ডায় আসতেন বা শনিবারের চিঠিতে যারা নিয়মিত আসতেন তাদের মধ্যে ছিলেন হেমেন্দ্র কুমার রায়, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, প্রেমাঙ্কুর আথর্তী, দীনেন্দ্রনাথ ঠাকুর, পঙ্কজ মল্লিক, বাণী কুমার ইত্যাদি বিখ্যাত ব্যক্তিগণ। দীনেন্দ্রনাথ ঠাকুর সেই সময় সকলের মধ্যে দীনুবাবু নামে অত্যধিক পরিচিত ছিলেন। ভারতীতে এমনই এক আড্ডায় প্রখ্যাত গায়ক একদিন কৃষ্ণচন্দ্র এলেন। সঙ্গে ছিলেন সবসময় সঙ্গী ও শিষ্য বলাইচন্দ্র। কৃষ্ণচন্দ্রের নতুন গানের রেকর্ড তখন সদ্য প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন হেমেন্দ্র কুমার। ঘরে প্রবেশ করে কৃষ্ণচন্দ্র হেমেন্দ্র কুমারকে তার লেখা গান শোনার জন্য বললেন। উত্তর দিতে গিয়ে হেমেন্দ্র কুমার জানালেন আসরে দীনুবাবুও উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রের বিনম্র উচ্চারণ, দীনুবাবু কোথায় তিনি? কি সৌভাগ্য আমার! চোখে তো দেখেন না কৃষ্ণচন্দ্র দে যিনি মান্নাদের কাকা হতেন। তারপর অনেক কষ্টে হাতড়ে দীনুবাবুকে স্পর্শ করলেন। তারপর বললেন, দীনুবাবু আমার প্রণাম নিন। দীনুবাবু উচ্চস্বরে নমস্কার বলে কৃষ্ণচন্দ্রকে স্বাগত জানালেন। কৃষ্ণচন্দ্র বলাইকে রেকর্ড বাজাতে বললেন। হেমেন্দ্র কুমারের লেখা গানটি ছিল বধূ, চরণ ধরে বারণ করি টেনো না আর চোখের টানে। কৃষ্ণচন্দ্রের অসাধারণ কণ্ঠে পুরো ঘরে ভালো লাগার অপূর্ব পরিবেশ তৈরি হলো, মুগ্ধ সবাই। তারপর কৃষ্ণচন্দ্র দে মহাশয় দীনুবাবুকে জিজ্ঞেস করলেন, দীনুবাবু আপনি তো কিছু বললেন না, আপনার কেমন লাগলো একটু না বললে তো হবে না। দীনুবাবু জবাব দিলেন, লাগেনি তো। উপস্থিত সবাই বিভিন্নভাবে জানতে চাইলেও বেশ কয়েকবার একই জবাব দিলেন দীনুবাবু। এরপর তিনি আর রহস্য না করে নিজের মতামত জানালেন। তিনি কৃষ্ণচন্দ্রের অপূর্ব গলার প্রশংসা করে গানের কিছু অংশে গায়কী যথাযথ হয়নি বলে মত দিলেন। এর কিছু খুঁত ব্যক্ত করার পরে কৃষ্ণচন্দ্রের প্রতি উনি বললেন, আপনি এত বড় গায়ক, খুঁত ধরতে ভয় করে, তবু বলতে বাধ্য হলাম, আপনি কিছু মনে করবেন না। এই হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আরও কিছু বলবো, তবে পরবর্তী ভিডিওতে।